স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। হামজা চৌধুরীর পর আরো একজন বিশ্বমানের ফুটবলার দুটি ছড়াবেন বাংলাদেশের জার্সি গায়ে। বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন কানাডা প্রবাসী সামিত সোম। এজেন্টের আশা আসছে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে সামিতের। কানাডার সর্বোচ্চ পর্যায়ে খেলা এই তারকা মিডফিল্ডারের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। রহমান পেয়ারের রিপোর্ট। হৃদয়ের টানে শেকড়ের মায়ায় ছুটে আসা এক রাশ ভালোবাসা, যেন সময় নিজেই থমকে দাঁড়িয়ে বলছে এই মুহূর্তে ইতিহাস লেখা হচ্ছে। দুনিয়ার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলার সেরা সন্তানরা ঘরে ফিরছে। কদিন আগেই আলোড়ন তোলে এক নাম, হামজা চৌধুরী। ইংলিশ ফুটবলের রঙিন বাতাবরণ ছেড়ে হৃদয়ের আহ্বানে তিনি এসে দাঁড়ান বাংলাদেশের লাল সবুজের পতাকার ছায়ায়। অভিষেকেই আগুন ছড়ানো পারফরম্যান্সে জানান দেন তিনি শুধুই ফিরে আসেননি, ফিরে এসেছেন কিছু গড়তে, কিছু লিখতে। এবার সেই সুরেই যেন আরেকটি তারার আগমন ঘনিয়ে আসছে। সামিত সোম কানাডা জাতীয় দলের হয়ে খেলা এই মাঝ মাঠের শিল্পী খেলতে চান লাল সবুজের জার্সিতে। হামজা ইনক্লুশন ইন দ্য স্কোয়াড হেল্পড। ও দেখেছে যে মানুষ হামজাকে কিভাবে আসলে বরণ করে নিচ্ছে বাংলাদেশে। সো আই থিঙ্ক ইট হেল্প। অ্যান্ড আমি ওনার সাথে আবার কন্ট্যাক্ট করলাম। সো উনি আমাকে একটা ভয়েস নোট আকারে পাঠালো যে এই ওনার কোয়েরি ছিল কিছু। আমি এটা ফাহাদ ভাইকে আবার ফরওয়ার্ড করলাম। সো ফাহাদ ভাই অলসো গেভ অল দি ইনফরমেশন। অবভিয়াসলি ওনার এন্ডেও অনেক সময় নিয়েছেন, কারণ উনি ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন অ্যাজ ওয়েল। সো ছাড়পত্র ফ্রম দি কোচ অ্যাজ ওয়েল, অনেক কিছুরই ব্যাপার স্যাপার আছে। সো ওই এন্ডে উনি আমাদেরকে আজকে সকালে একটা একটা বলবো যে গ্রিন লাইট দেখিয়েছেন। সো আমরা প্রিভিয়াসলি ওনার বার্থ সার্টিফিকেট, তারপর পাসপোর্ট, এইসব নিয়ে এখন আর কি প্রসেস করা হচ্ছে। সামিত, যার শরীরে যেন বইছে দুটি নদীর স্রোত, এক প্রান্তে কানাডার ঠান্ডা হাওয়া, অন্য প্রান্তে সিলেটের সবুজ স্নিগ্ধতা। বাবা মানস সোম এবং মা নন্দিতা সোম দুজনেই সিলেটের সন্তান। প্রবাসে থেকেও তারা হারাননি হৃদয়ের ঠিকানা। সামিতের বয়স 27। বয়সের তরঙ্গে এখনো গতি আছে, আছে দৃষ্টি, যেটি ঝুঁকে আছে বাংলাদেশ নামক ভালোবাসার দিকে। কানাডার সর্বোচ্চ পর্যায়ে খেলা এই মিডফিল্ডার কানাডার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দুইটা প্রীতি ম্যাচে। বয়স ভিত্তিক দলেও ছিলেন নির্ভরতার প্রতীক। এখন তিনি খেলেন কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে। তার পেছনে ছায়ার মতো আছেন এজেন্ট অমিত হাসান, যিনি জানালেন আশার কথা। অ্যান্ড ফাইনালি গ্রিন লাইট দেখিয়েছে ইন টার্মস অফ ইন্টারেস্ট, যে আমি খেলতে চাই বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য। সো এখন এক্সপেক্ট করছি যে সব ডকুমেন্টেশন যদি প্রপারলি হয়ে যায়, হি উইল বি হিয়ার টু প্লে দ্য হোম গেম। জুনের 10 তারিখ যখন বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে নামবে এশিয়ান কাপ বাছাই পর্বে, তখন হয়তো স্টেডিয়ামের গ্যালারি দুলে উঠবে দুই প্রবাসী রত্নের নাম ধ্বনিতে, হামজা এবং সামিত। বিশ্বের দুই প্রান্ত থেকে ছুটে আসা দুই সন্তান, এক পতাকা, এক স্বপ্ন। রহমান পেয়ার, 71। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচের আগে সামিতের পাসপোর্ট এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজগুলো শেষ করতে চায় বাফুফে। যদি সব প্রক্রিয়া ঠিকমতো শেষ করা যায়, তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে প্রথমবার মাঠে নামানোর কথা ভাবছে ফুটবল ফেডারেশন। আর বিশেষজ্ঞরা বলছেন হামজার সাথে আরও একজন বিশ্বমানের তারকা বাংলাদেশের মিডফিল্ডের শক্তি পৌঁছে দেবে টপ লেভেলে। আমি এটা মনে করি অত্যন্ত বিশাল সাফল্য, এবং আই এম ফরচুনেট অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু আমাদের সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে যে কমিটি, এই কমিটির সকলের এটা একটা অনেক বড় অর্জন। বাংলাদেশে যারা ফুটবল ভালো করেছে, বাংলাদেশের যে ফুটবল সেটার একটি বিশাল অর্জন। আপনি জানেন যে সমিত সোম কানাডা ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল, এইচ ভিত্তিক দুটি দলে চান্স পেয়েছিল, এবং উনি কানাডার প্রিমিয়ার লিগের টপ টিমে খেলেন এবং হি প্লেস ফর দ্য রেগুলার 11।
অ্যান্ড ওনার টিম কিন্তু এখন চ্যাম্পিয়ন হওয়ার ফাইট দিচ্ছে। সো এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যদি বাংলাদেশের লাল সবুজের জার্সি পরে খেলার ইচ্ছা পোষণ করে, আমি মনে করি এটা সমগ্র দেশের ফুটবল এবং আমাদের সকলের জন্য একটা অনেক বড় অর্জন। এবং আজকে ইন্ডিড একটা ঐতিহাসিক দিন, আমি নিঃসন্দেহে। উনি আমাকে বলেছেন যে উনি জুন 10 তারিখে খেলতে চান, বাট এই জিনিসটা দুটো গ্রুপের উপর ডিপেন্ড করবে। একটি হচ্ছে আমাদের মানে বাংলাদেশের যেটা আমাদের কন্ট্রোলে আছে, সেটা হচ্ছে ওনার জন্ম নিবন্ধন অ্যান্ড পাসপোর্ট, ওগুলো আমরা এক্সপেরাইট করে ফেলবো। বাট ফিফা অ্যাপ্রুভাল একটা ইস্যু আছে, যেহেতু উনি কানাডা ন্যাশনাল টিম এবং কানাডা ন্যাশনাল এজ ভিত্তিক দুটো টিমে খেলেছে। সো ওইখানটাতে আসলে আমাদের পুরোপুরি কন্ট্রোল নাই। আপনি যদি আমাকে বলেন, আমি ডেফিনেটলি জুনের 10 তারিখে রেখে কাজ শুরু করবো, ডেফিনেটলি। খুব ভালোভাবে ফুটবলের জায়গাটা তৈরি করবে, তার কারণ হচ্ছে আমাদের মিডফিল্ডটা অনেক স্ট্রং হয়ে যাবে। সামিদ সোমো সেন্ট্রাল মিডফিল্ড হিসেবে খেলে, তো এখন হামজা আর সামিদ সোম যদি পাশাপাশি খেলে, তাহলে আমাদের মিডফিল্ডটা এত স্ট্রং হয়ে যাবে যে আমরা তখন যে কোনো অপোনেন্টের এগেনস্টে খুব ভালো খেলতে পারবো। এবং সে অলরেডি কানাডা ন্যাশনাল টিমে দুইটা ম্যাচ খেলেছে, যেটা কিনা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, তার এই এক্সপিরিয়েন্স এবং সে যেই লেভেল থেকে খেলে আসছে। সো আমি মনে করি এটা একটা টপ লেভেলের একটা কি সাইনিং বলতে পারেন আমাদের ন্যাশনাল টিমের জন্য। শনিবার বিগ ম্যাচ লড়াই হবে বাংলা দুই ঐতিহ্যবাহী ক্লাবের। পুরনো জৌলুস হারিয়ে গেছে, কিন্তু লড়াইটা মহা গুরুত্বপূর্ণ দু দলের জন্য। খেলা হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে এই ম্যাচকে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন ক্যাপ্টেন শান্ত। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বর্তমান সময়ে আবাহনী মোহামেডান ম্যাচের উত্তাপের স্মৃতি মানেই যেন সাকিবের সেই লাথিকাণ্ড। ঢাকা লিগে সব অন্যায় অবিচারের বিরুদ্ধে ট্রেডমার্ক সাকিবের সেদিনের সেই প্রতিবাদ। সাকিব যখন ওই কাণ্ড ঘটাচ্ছিলেন, শান্ত তখন আবাহনীর জার্সিতে নন স্ট্রাইকিং এন্ডে। আবারও সেই আবাহনী মোহামেডান ম্যাচ, ঘুরে ফিরে সেই স্মৃতিটাই কি বারবার সামনে আসছে আবাহনী ক্যাপ্টেনের? এটা তো আসলে সেরা ঘটনা না, এটা একটা এ ধরনের জিনিস না হয় ভালো, বাট আসলে এটা সেরা ঘটনা বলবো না। আমার মনে হয় যে ম্যাচটা ভালোভাবে হয়, প্রতি বছরই কম্পিটিটিভ খেলা হয় আমার যতটুকু মনে পড়ে। সো কালকেও আশা করবো যে এরকম একটা কম্পিটিটিভ গেম হোক। নামেই শুধু বিগ ম্যাচ, ফুরিয়ে গেছে হাই ভোল্টেজ ম্যাচের ভোল্টেজ। বহু আগে পুরনো জৌলুসটাও হারিয়েছে। ঢাকার ক্রিকেটে আবাহনী মোহামেডান এখন শুধুই ঐতিহ্য আর মর্যাদার লড়াইয়ে রূপ নিয়েছে। চলতি লিগে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব এখন শীর্ষ দুইয়ে। আবাহনী টপে, মোহামেডানকে হারালেই তাই শিরোপার সমীকরণ একদম সহজ হয়ে যাবে আকাশী নীলদের জন্যে। আর আবাহনীকে হারালে মোহামেডান শিরোপা রেসে টিকে থাকবে। আশা তো থাকে যে উত্তেজনাটা থাকুক, বাট হ্যাঁ সত্য আগের মতো ওইরকম উত্তেজনা নাই। আগের মতো মাঠে হয়তো আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। বাট আমি যখন শুরু করেছিলাম 2015-16 দিকে, তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন। সো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই। বাট আমার মনে হয় যে স্টিল আবাহনী মোহামেডান যখন খেলা হয়, ওরকম এক্সাইটমেন্ট তো থাকে প্লেয়ারদের মধ্যে। প্লেয়াররা এক্সাইটেড যেমন থাকে, আমার মনে হয় দর্শকরাও থাকে। বাট খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয়। সো আমি আশা করবো যে দর্শকরা আগে যেভাবে আসতেন ওইভাবে এই ম্যাচটা আসবেন এবং প্লেয়ারদের সাপোর্ট করবেন। বিগ ম্যাচের আগে দুই দলের দুই টেস্ট ক্রিকেটার মুমিনুল হক আর মাহিদুল অঙ্কনের আড্ডা। প্রস্তুতি সাদা বলের হলেও মাথায় ঘুরছে টেস্ট ফরম্যাটটা। নাহিদ রানারা তো এর মাঝেও সেরেছেন লাল বলের প্রস্তুতিটা। আমরা দেখেছি নাহিদ রানাকে এইখানে আপনারা যখন আবাহনীর প্র্যাকটিস করেন তখন লাল বলে প্র্যাকটিস করছে। আলাদা আলাদাভাবে টেস্ট ক্রিকেটাররা চেষ্টা করছেন। কোনো কারণে কি একটু প্রস্তুতি ঘাটতি কম মনে হয় কিনা? কারণ আমরা সাদা বল থেকে কিন্তু আবারও লাল বলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে বা পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আসলে মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক। তারপরও একটু প্রস্তুতি ম্যাচ থাকলে কি ভালো হতো? প্রস্তুতি ম্যাচ আমি বলবো না। আমার মনে হয় যে প্লেয়াররা অনেকদিন পরে টেস্ট ক্রিকেট খেলবে, অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1 দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। বাট পাশাপাশি আমি এটাও বলবো যে আবাহনী মোহামেডান অনেক দর্শকদের অনেক চাওয়া পাওয়া থাকে, এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। সো পাশাপাশি আমি যেটা বলবো যে প্লেয়াররা যারা চান্স পেয়েছে, যারা দলে আছে, তারা মেন্টালি কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই। সো দুই দিক দিয়ে যদি চিন্তা করেন, অবশ্যই মোহামেডান আবাহনী যেরকম ইম্পর্টেন্ট, পাশাপাশি টেস্ট ক্রিকেটটাও ইম্পর্টেন্ট এবং প্লেয়াররা ওই দুইটা জিনিসই সুন্দরভাবে ব্যালেন্স করে আমার মনে হয় প্রিপারেশন নিচ্ছে। এবং আমি আশা করবো যে যখন আমরা সিলেটে পৌঁছাবো, তারপরে প্রিপারেশনের যতটুকু সময় আছে, আই থিঙ্ক এনাফ হবে প্লেয়ারদের জন্য। বাংলাদেশের জন্য আসলে চ্যালেঞ্জেসগুলো কোন জায়গায় থাকতে পারে? যদিও জিম্বাবুয়ে আসলে সেভাবে আমরা হয়তো বা আমাদের থেকে একটু পিছিয়ে পড়াও দলই ভাবি, চ্যালেঞ্জেসগুলো কোন জায়গায় তারপরও আপনার কাছে মনে হয়?
কোনো দলই ছোট না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট, এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। কত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। দু দলে খেলছেন টেস্ট টিমের 7 জন। শনিবার ম্যাচ খেলে রাতের ফ্লাইটেই সবাই উড়ে যাবে সিলেটে। 13 এপ্রিল থেকে সেখানেই জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরু হবে। নাহিয়ান বিন জসিম, 71। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশিদের চাহিদা একদমই বাড়ছে না, উল্টো আফগানিস্তানের খেলোয়াড়রা বনে গেছে হটকেক। নানান দেশের লিগে দল পেয়ে ম্যাচ খেলে আফগান ক্রিকেটারদের বাড়ছে স্কিল, যা সুফল পাচ্ছে জাতীয় দল ও যুদ্ধবিধ্বস্ত দেশটার উন্নতি। আর বাংলাদেশের পিছিয়ে পড়ার কারণটা কি, ব্যাখ্যা করলেন ইমরুল কায়েস। সাইফুল রূপকের রিপোর্ট। 24-এ মাস্টারমাইন্ড ধোনির সান্নিধ্যে ছিলেন মোস্তাফিজ। বছর ঘুরতে ফিজ নেই, স্পটলাইটে আফগানিস্তানের নূর আহমেদ। ঘটনাটা যদি প্রতীকী অর্থেও দেখি, আন্তর্জাতিক ম্যাচে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, সবখানেই আফগান খেলোয়াড়দের দাপট। টাইগাররা যেন বনে যাচ্ছে ব্যাকবেঞ্চার। কেন নানান দেশের লিগে যুদ্ধ বিধ্বস্ত দেশটার ক্রিকেটারদের এত কদর? স্কিল কিংবা পারফরমেন্সের দিক দিয়ে টাইগাররা কি অনেক পিছিয়ে? আফগানিস্তানি প্লেয়াররা, যারা সিনিয়র প্লেয়ার আছে, তারা কিন্তু প্রচণ্ড হেল্পফুল। আমি নবীর সাথে কথা বলেছি, রাশিদ খানের সাথে কথা বলেছি, ওরা ওদের জুনিয়র প্লেয়ারদেরকে টান দেয়। আমি যখন কুমিল্লাতে খেলি, আমি তখন ক্যাপ্টেন ছিলাম, আমি নবীকে বলছি যে নবী ভাই, আমার একটা প্লেয়ার লাগবে, কী টাইপের এরকম প্লেয়ার লাগবে, তুমি বলো তো কোথায় আছে। ও আমাকে স্টেট বলে দিল, আফগানিস্তানের একটা ইয়াং ছেলে আছে, ও আপকামিং খুব ভালো করতেছে। তো ও কিন্তু অন্য প্লেয়ারের কথা বলতে পারতো। সে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে ক্রিকেটে হয় নাই। তা আমি মনে করি যে আমাদের এখন যারা আছে, আগামীতে তারা সিনিয়র হবে, তারা উচিত যে এই ট্রেন্ডটাই, জেনারেশনটা ক্রিয়েট করা, যাতে বাংলাদেশের লোকাল প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি খেলতে পারে। গেল বছর টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে আফগানিস্তান। 2023-এর ওয়ানডে বিশ্বকাপে সে সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দেয় রশিদ নবীরা। ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আফগানদের সামনে বাটলাররা পায়নি পাত্তা। নিজেদের ফেভারিট ফরম্যাট ওয়ানডেতেও সাম্প্রতিক সময় যাচ্ছে তাই বাংলাদেশ। অথচ ক্রিকেট বিশ্বে উন্নতির ছাপ রেখে প্রশংসায় ভাসছে আফগানিস্তান। ওদের দেশে আমি শুনেছি যেটা শুধু ওয়ানডে টুর্নামেন্টই নাকি 7টা টুর্নামেন্ট হয়, বাংলাদেশে একটা। তো এই দিক থেকে আমরা অনেক পিছায় আছি আসলে। আমরা একটা টুর্নামেন্ট খেলে আপনি কখনো একটা দেশের মানে ওয়ানডে ক্রিকেট কখনো ভালো করা সম্ভব না। বাংলাদেশ পিছিয়ে গেছে, আফগানিস্তান এখন জায়ান্ট কিলার হয়ে গেছে, নিজেরাও আসলে জায়ান্টে রূপ নিচ্ছে। কষ্ট লাগে যখন এই যে ডেইলি স্ট্যান্ড বা অনেকেই কমেন্ট করে যে বাংলাদেশ পিছিয়ে গেছে, আফগানিস্তান খুব শীঘ্রই হয়তো আইসিসি ইভেন্টের ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন হবে। অনেস্টলি ভাই, আমি একটা আপনাকে কথা বলি আজকে, অ্যাজ এ প্লেয়ার হিসাবে যদিও বা কথাটা আমার বলা ঠিক না, বাট আমি পাকিস্তান যখন ভালো খেলতে থাকে না, তখন আমি মানে নর্মালি খেলা দেখি না, কারণ আমার কাছে মানে খুব মানে লাগে, মানে জেলাস লাগে যে ওরা আমাদের থেকে কত পিছিয়ে এসে ওরা যেভাবে ডমিনেট করতেছে। ওদের প্লেয়ারদের আপনি যদি কথা শুনেন এসে, মনে হয় যে ওরা আমাদের থেকে অনেক আগে থেকে ক্রিকেট খেলতেছে, বাট এই জিনিসগুলো নিতে পারি না আমরা। আমি পার্সোনালি নিতে পারি না। ওদের দেশের প্লেয়াররা আমাদের দেশে বিপিএল খেলতে এসে এমনভাবে কথা বলে যে ওদের কাছ থেকে আমরা ক্রিকেট শিখি বা শিখতে হবে, সো উইচ ইজ নট মানে গুড, আমি মনে করি। সো আমি এই জন্য ওইভাবে খেলা দেখতে পছন্দ করি না আসলে ওদের। সাইফুল রূপক, 71। মেহেদী মিরাজ বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি তাদের অ্যাওয়ার্ড নাইটে এই খেতাব দিয়েছে টাইগার অলরাউন্ডারকে। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বিএসপিএ প্রতি বছরই নানা ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কার দিয়ে থাকে। 2024-এর দেশসেরা ক্রীড়াবিদ মেহেদী মিরাজের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদিও ভক্তদের ভোটে গেল বছরের পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন সাফ জেতা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব জুটেছে ক্রিকেটের পেস সেন্সেশন নাহিদ রানা। সেরা আম্পায়ার হয়েছেন আইসিসির এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে সৈকত। বসুন্ধরা কিংসকে দারুণভাবে পরিচালনা করা বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানকে সেরা সংগঠকের পুরস্কার দিয়েছে বিএসপিএ। হলিউডের অ্যাকশন মুভিতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে, তবে কি খেলা ছেড়ে দিলেন? তেমন কিছুই নয়। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে হাত মিলিয়েছেন CR7, গড়ে তুলেছেন ইউর মার্ভ নামে চলচ্চিত্র প্রযোজনা স্টুডিও। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রোনালদো নিজেই এই নতুন উদ্যোগের কথা জানান সবাইকে। কোহিনুর কণার রিপোর্ট।
বিশ্বসেরা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো লাভস মুভিজ। হলিউডের জনপ্রিয় পরিচালক ম্যাথিউ ভন লাভ স্পোর্টস। দুই ভুবনের দুই সুপারস্টার এবার হয়ে গেলেন এক। আপনার উত্তেজনার পারদ চড়িয়ে কড়া নাড়ছে ইয়রমার। মাঠের খেলাধুলা গল্পাকারে পৌঁছে যাবে সিনেমার পর্দায়, সাথে থাকবে উন্নত প্রযুক্তি আর ঐতিহ্যের মিশেল। সেই লক্ষ্যেই রোনালদো আর ভনের জয়েন্ট ভেঞ্চারে আসছে ইয়রমার্ভ নামে স্বতন্ত্র এই চলচ্চিত্র প্রযোজনের স্টুডিও। জানা গেছে এরই মধ্যে নাকি প্রাথমিকভাবে এই জুটি দুটি অ্যাকশন চলচ্চিত্রের প্রযোজনা ও অর্থায়ন সম্পন্ন করেছে এবং খুব শীঘ্রই তৃতীয় সিনেমার কাজও শুরু হয়ে যাবে, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা করা হয়নি। 2023 সালে পর্তুগালের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপের সাথে যুক্ত হয়েছিলেন CR7, আর গেল বছর নিজের ইউটিউব চ্যানেল ইয়োর ক্রিশ্চিয়ানো খোলেন পর্তুগিজ সুপারস্টার। কয়েক ঘন্টার মধ্যে ভিউয়ার আর ফলোয়ারের হিসেবে প্ল্যাটফর্মের সমস্ত রেকর্ড ভেঙে দেন তিনি। এছাড়া ফ্যাশন, পারফিউম, ঘড়ির ব্র্যান্ড সব মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন দিনে দিনে হয়ে উঠছেন বিজনেস টাইকুন। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর, আল নাসরের সাথে আরও 2 বছর চুক্তির মেয়াদ নাকি বাড়িয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 2023 সালে সৌদিতে এসে এরই মধ্যে খেলে ফেলেছেন 98 ম্যাচ, 88 গোল করেছেন, 19টা অ্যাসিস্ট। চলতি সিজনে 40 বছর বয়সী রোনালদো আছেন উড়ন্ত ফর্মে। 34 ম্যাচে 30 গোল, 4 অ্যাসিস্ট নিয়ে এগিয়ে চলেছেন হাজারি ক্লাবের নাম লেখানোর মিশনে। তবে আপাতত CR7-এর সমর্থকরা আছে অপেক্ষায়, হলিউডে কেমন হবে CR7-এর নয়া এই জার্নিটা। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।